তুমি নিরাশ হইও না, কারণ নিরাশ হওয়া ব্যক্তিকে মহান রব্বুল আলামিন পছন্দ করেন না। তুমি বেদনায় থাকলে দুহাত তুলে তাকে জানাও, তুমি কষ্ট পেলে দুহাত তুলে তাকে জানাও, তুমি আনন্দে থাকলেও দুহাত তুলে তাকে জানাও। দেখবে একদিন না একদিন তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি লুনা দিনাজপুর থেকে আপনাদের সাথে আছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা আগামীতে দেখবেন, প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যেসব আপু ভাইয়ারা এই সমস্ত কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আজকের ভিডিওটা শুরু করলাম সকালের কাজকর্ম করার থেকে, ইফতারি বানানো সব কিছুই এর মধ্যে থাকবে আর কি। তো যেহেতু আমাদের ঈদ চলে আসতেছে সামনে, ঈদ মানে হচ্ছে আমাদের একদম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা লাগবে, A to Z, নুসনি থেকে খুন্তি পর্যন্ত সব কিছুই। আমরা যখন ছোট ছিলাম তখনও মা খালাদের দেখেছি সব কিছুই ওনারা ধুয়ে একদম ক্লিন করে রাখতেন। রান্নাঘর যদি মোছার হতো কাদা দিয়ে, মানে মাটি দিয়ে, সেটা মুছে নিতেন, মুছে তারপর উঠান মুছতেন, কী না করতেন, অনেক কিছু করতেন। বাসায় মুড়ি ভাজতেন, খই ভাজতেন, চালের আটা তৈরি করতেন রুটি বানানোর জন্য। অনেক পরিশ্রমী ছিলেন তারা, আর অনেক কিছু করতেন। খুবই ভালো লাগতো সেই সব ঈদের দিনগুলি। আমার কাছে ঈদ মানে হচ্ছে আপনজনের মিলন মেলা। সেটা হতে পারে বাবার সাথে ছেলের, বা ছেলের সাথে বাবার, স্বামীর সাথে স্ত্রীর, ছেলে মেয়ের সাথে বাবার, ভাই বোনের সাথে ভাই বোনের, দাদা দাদি ফুপু খালা, আপনজনের সাথে আপনজনের। এ এক অন্যরকম আনন্দ। দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা ছুটে আসে বাবা মার কাছে, ভাই বোনের কাছে, কত কষ্ট করে। এই জার্নিটা কিন্তু অনেক কষ্টের, অনেক বিড়ম্বনার, তারপরেও তারা ছুটে আসে নিজ ঠিকানায়, আপনজনের কাছে। এ যে কি অনাবিল একটা আনন্দ, সেটা বলা ভাষা নেই। আর ঈদের জামাতে ধনী গরিব ছোট বড় নির্বিশেষে সবার কাঁধে কাঁধ মিলানো এক অন্যরকম অনুভূতি। এখানে সবাই এক, সবার শাড়ি এক, সবার কাতার এক। এখানে ছোট বড় ভেদাভেদ করে না কেউ। এটাই হচ্ছে আমাদের ঈদের আসল মহিমা বা আসল গুরুত্ব, যেটা আর কি সেটা। এরপর ছোট ছোট বাচ্চারা সুন্দর সুন্দর রঙিন রঙিন কাপড় পরে এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়ায়, তাদের সালামি দিতে হয়। এটাও একটা অন্যরকম আনন্দ। বাচ্চাদের রঙিন রঙিন কাপড় দেখতে, তাদের মুখের হাসি দেখতে কি যে ভালো লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে ক্লিনিংয়ের কাজগুলো সেরে ফেললাম, এখন কিচেনে চলে আসলাম। তো আমার বুট শেষ হয়ে গেছিলো, তো আমি 2-3 কিংবা 4 দিন এরকমই হিসাব করে বুট রান্না করি, আর বুটটাতে আমি আলু দেই না। আজ ভাবছি ইফতারিতে কিছু চিকেন তন্দুরি বানাবো, আমি কখনো বানাইনি। তা আজ দেখি ট্রাই করি কেমন হয়। তো এখানে কয়েকটা পিস নিয়েছি। মালিহার আব্বু এই সমস্ত ইফতারি খেতে চায় না, ওর বুট মুড়ি বেগুনি বড়া জিলাপি বুন্দিয়া এগুলোই বেশি পছন্দ। তা আমি কেন জানি ভাবলাম যে আজকে একটু বানাই, মানে আমার একটু এটা ওটা বানিয়ে মানে টেস্ট করতে ইচ্ছা করে যে কেমন হয় বা কেমন লাগে। আমারও বুট মুড়ি খুব একটা খারাপ লাগে না, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে একটু এটা ওটা খেলে ভালো লাগে আর কি। তো এতে আমি আদা রসুন টমেটো সস সয়া সস আর সামান্য লবণ দিয়ে মেরিনেট করে নিব কিছুক্ষণ। ও এখানে তবে একটা কথা বলতেই ভুলে গেছি, আমি কিছুটা দই দিয়েছিলাম, পরে ভুলে গেছিলাম, আর শুকনো মরিচ গুঁড়া দিয়েছিলাম, দিয়ে ভালো করে মেরিনেট করে বেশ অনেকক্ষণ রেখে দিয়েছি। আর এই যে তন্দুরি মশলা, খুব ভালো করে মেরিনেট করতে হবে। যত ভালো করে মেরিনেট করা যাবে ততই কিন্তু এটা খুব সুস্বাদু হবে। আর লবণটা আন্দাজ মতো দিতে হবে, যেহেতু সয়া সস দিয়েছি। এখন কিছুটা তেল দিয়ে দেব, দিয়ে কষলে কষলে অনেকক্ষণ ধরে মেরিনেট করব, যেন মশলাগুলো সব, যে মাংসগুলো কেটে রেখেছি তার ভিতরে যেন ভালো করে ঢুকে যায়।
আর তন্দুরির সাথে তো আপনার নান রুটি কিংবা তন্দুরি রুটি এগুলোই ভালো লাগে। তো আমি নান রুটির জন্য আটাটা এখন মেখে নেব, মেখে রেখে দেবো। তা আমার ইস্টটা কাজ করবে কিনা জানি না, এটা অনেক দিনের ইস্ট। আর না করলে পরোটা বানিয়ে নিব। আটাটা সেনে রাখি, এভাবে ঢেকে অনেকক্ষণ রেখে দিতে হবে। আজ আমি ইলিশ মাছ দিয়ে পটল আলুর ঝোল করব সেরির জন্য, আর কচু শাক রান্না করব। কচু শাকটা যেটা কচু সে মানে পাতা, সেগুলো আগে আমি সব ধরনের মশলা দিয়ে ডাল দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। আজ একটু ভুনে নেব। ইলিশ মাছের যে লেজটা থাকে সেটা নিয়ে নিয়েছি, সেটার থেকে মাছগুলো ছাড়িয়ে মেন যে কাঁটাটা আছে সেটা ফেলে দেব। আর দুই একটা বড় বড় কাঁটা থাকবে সেগুলোও বেছে নিব। তারপরে এতে কচুটা অ্যাড করে কিছুক্ষণ নাড়ব। এদিকে আমার মাছটাও হয়ে গেছে, আর এই যে কচুটা, এই কচু শাকটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল, মাছটাও খুব মজা হয়েছিল। পটল দিয়ে এভাবে মাছ আলু রান্না আমার খুবই ভালো লাগে। এদিকে চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা আপনার সবসময় হাই টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে রান্না করার সময়, এটা লো ফ্লেমে দিলে হবে না। আর বেশ কিছুক্ষণ এক পাশটা রাখার পর উল্টে দিতে হবে, যাতে মশলাগুলো এর মধ্যে সেট হয়ে যায়। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। মালিহার আব্বুতে এসে বলছে যে কী করছো, এত সুন্দর গন্ধ। গোটা বাড়ি একেবারে গন্ধ হয়ে গিয়েছে। আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল, আপনারা ট্রাই করতে পারেন, আমার কাছে খুবই ভালো লেগেছে। এই দেখেন আটাটা একদম ফুলেনি, মানে এটা কোনো কাজ করছে না, কি আর করা। তো মালিহা আব্বু বলতেছে তো ঘি দিয়ে পরোটাই ভেজে নাও, সেটাই করছি। এখন ঘি দিয়েই পরোটা ভেজে নিব। হাতে যেহেতু সময় নেই তাই গোল গোল করেই ভেজে নিব। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়ে গেছে। এখন যে গ্রেভিটা আছে সেটাও একটু জাল দিয়ে নিব। আর অফ ক্যামেরায় আমি শসার যে রায়তা সেটা বানিয়ে নিয়েছি, বেশ কিছুটা পরিমাণে বানিয়েছি, কারণ ওটা আমি এমনি খেতেও ভালো লাগে আমাকে, আমি এমনিও খাই। এই গ্রেভিটা দিয়ে রুটি খেতে কিন্তু দারুণ লাগে। ঘর সংসারের কাজ করছি, রান্না বান্না করছি, সবই করছি, কিন্তু মনটা পড়ে আছে আপনজনের কাছে, কবে তারা আসবে আমাদের কাছে, এই আশায়। একে একে সব ইফতারিতে সার্ভ করে দিলাম টেবিলে ইফতারি। দেখেন মালিয়ার আব্বু কচু শাক নিয়ে বসেছে, তাকে নাকি কচু শাক খুব খেতে ইচ্ছা করছে। কিছুক্ষণের মধ্যেই আজান দিয়ে দিবে। এই মুহূর্তটা খুব ভালো লাগে, তাই না? অপেক্ষা করি সবাই আজানের জন্য। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর খাওয়ার পর চা না হলে তো হয়ই না, মাথা ব্যথা হয়ে যায়। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।